দুপুরবেলা কৃষু ঘুমিয়ে পড়ার পর ওর মুখের চারপাশে যেই জায়গাগুলোতে র্যাশ র্যাশ মতন হয়েছে, ছালা হয়েছে, সেই জায়গাটায় আমি একটা অয়েনমেন্ট লোশন মতন লাগিয়ে দিচ্ছি। কিছুদিন আগেও কৃষুর সাথে ঠিক এই রকমই প্রবলেমটা হয়েছিল, তো ডাক্তার ওকে এই লোশনটা লাগাতে দিয়েছিল। তো আমি আর এবার ডাক্তারকে ফোন না করে আগেই এই লোশনটা লাগিয়ে দিয়েছি। আর যেহেতু কৃষু ঘুমিয়ে পড়েছে, তাই লোশনটা খুব নর্মালভাবেই আমি ওকে ফেসে লাগিয়ে দিতে পেরেছি। তখনও কিন্তু ওর কোনো রকম আর অসুবিধা ছিল না, শুধুমাত্র মুখে ছালা হওয়ার কারণে খাওয়া দাওয়াটা কমে গিয়েছিল। যাই হোক, ওকে আমি ভালো করে ঢেকে দিয়ে ভাবলাম যে যাই হোক, এবার তো ওষুধটা লাগিয়ে দিয়েছি, আশা করছি ছেলে ঘুম থেকে ওঠার পর পেট ভরে একটু খেতে পারবে। তোমাদের বলে রাখি, এর আগের থেকেই মানে এখন দুপুর সকাল থেকেই কৃষ্ণসোনা শুধু জলটা ছাড়া অন্য কিচ্ছু খায়নি। চলে এসেছিলাম কিচেনে, ভেবেছি যেরকম নর্মালও ঘুম থেকে ওঠে, সেই সময় ঘুম থেকে উঠলে ওকে সুন্দর করে একটু চিকেনের কিছু বানিয়ে দেবো, হয়তো খুশি মনে খেয়ে নেবে। চিকেনটা যেহেতু কৃষ্ণসোনা খেতে ভালোবাসে, তাই আর কি ভেবেছিলাম ওটাই বানাবো। চকলেট মোটামুটি আমরা ওকে খুব একটা না দিলেও কালকে থেকে যখন কিছুই খেতে চাইছিল না, একটা মিল্কি বার কিনে দিয়েছিলাম, কিন্তু আমাদের অবাক করে কৃষ্ণসোনা সেই মিল্কি বারের একটুকু অংশ খায়নি। তখন থেকেই মনটা ভীষণ খারাপ যে ছেলের হয়তো অসুবিধা হচ্ছে, ও হয়তো বোঝাতে পারছে না। আমি যতক্ষণে বাসনপত্র পরিষ্কার করেছি, তার মধ্যে কৃষুবাবু উঠে কান্নাকাটি শুরু করে দিয়েছে। রান্না করার সময় পাইনি। আর সত্যি কথা বলতে, বাচ্চা যখন এরকম ঝিমিয়ে পড়ে, ও নিজে কিছু খেতে পারে না, তখন কি মা হিসেবে সত্যি বলো তো, খাওয়ার ইচ্ছে মন কোনোটাই থাকে না। কৃষ্ণসোনা যেহেতু তরমুজটা পছন্দ করে, তাই ফ্রিজের থেকে অনেক আগে এটা বের করে রেখেছিলাম। আর যেহেতু ওর মুখের চারপাশে ছালা মতন হয়েছে, গরম কিছু বা ঝাল কিছু, স্পাইসি কিছু খেতে পারছে না, তাই ভাবলাম একটু যদি তরমুজটা খায় তাহলে হয়তো ওর মুডটাও ভালো হবে আর পেটে অন্তত কিছু একটু যাবে। ছেলে আমার যখন থেকে উঠেছে তখন থেকে এত খ্যান করছে, ওকে দেখে আমারই মায়া লাগছে, কিন্তু এখন অবধি বুঝে উঠতে পারছে না যে ওর আসল প্রবলেমটা কি হচ্ছে। ছালাটা তো ওষুধ লাগিয়ে দিয়েছি, কিন্তু তারপরেও ছেলে এত খ্যান কেন করছে বুঝে উঠতে পারছিলাম না। কালকে রাতে ওর জন্য এই স্লেটটা এনে দেওয়া হয়েছে, তো এটা নিয়ে খানিকক্ষণ দাগাদাগি করলো। তরমুজের 1-2 টুকরো অল্প একটু খেয়েছে, তারপর আর কোনো টুকরো মুখে দেয়নি। হঠাৎ করে দেখলাম ঘুম থেকে ওঠার পরও আবার নিজে থেকেই ঘুমিয়ে পড়লো, আর পেটটা কেমন অদ্ভুতভাবে ওঠানামা করছিল। এটা দেখে আমার মনের মধ্যে ভীষণ ভয় হচ্ছিল যে এইটা কেন হচ্ছে, এটা তো আগে কোনো দিন হয়নি। এমনভাবে পেটটা ওঠানামা করছে আর এমনভাবে ও নিঃশ্বাস নিচ্ছে যেন ও কতটা হাঁপিয়ে গেছে। কিন্তু বিশ্বাস করো, ও ঘুম থেকে উঠেছে সবে, আর ঘুম থেকে উঠে আমার কোলে শুয়েই ছিল, কোনো দৌড়ি লাফাঝাপি কিচ্ছু করেনি। এবার আমি তো এই অবস্থায় রীতিমতন ভয় পেয়ে গেছিলাম। আঙ্কেল, बोलो, सरदार चौक कृष्णानगर चलोगे? कितना है भाड़ा? हाँ, मैं 100 रुपये, इतना थोड़ी लेते हैं भैया। सरदार चौक जाना है, यहाँ पास में 100 रुपये कुछ ज़्यादा नहीं बोल रहे? 100 रुपये, 80 रुपये ले लीजिए। ऐसे तो पास में लगता हो जाता है, सरदार चौक जाना है। चलिए ठीक है। আজকে আবার আরেক কাণ্ড হয়ে বসেছে। এদিকে ছেলের এরকম শরীর খারাপ, এমার্জেন্সি সিচুয়েশন, কিন্তু আমাকে ওকে একা নিয়েই এই দুপুরটা বেলায় ডাক্তারের কাছে ছুটতে হয়েছে। কৃষুর বাবাকে আমি ফোন করলাম, কিন্তু ও আজকে অফিসের কিছু আর্জেন্ট কাজের জন্য এখন অবধি এসে পৌঁছাতে পারেনি। ওর আস্তে আস্তে অনেকটা সময় লেগে যাবে। আমি আর এদিক ওদিক চিন্তাভাবনা না করেই ওকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ ডাক্তার দেখানোটা ভীষণ ইম্পর্টেন্ট। ছেলে এরকম পরিমাণে হাঁপাচ্ছে কেন, ওর শ্বাস নিতে এতটা অসুবিধা হচ্ছে কেন, আমি কিছু বুঝে উঠতে পারছি না। চলে এসেছি ওকে নিয়ে আমি ডাক্তারের কাছে, আর শুধু ভগবানকে প্রে করছিলাম যেন সমস্ত কিছু ঠিকঠাক হয়। ডাক্তার ওকে চেক আপ করে নিয়েছে, আমি ওকে নিয়ে বাইরে বসে রয়েছে। আর এই সময় দেখো কৃষু কতটা পরিমাণে একেবারে নিস্তেজ হয়ে পড়েছিল, যেন ওর কোনো এনার্জি নেই, ওর কোনো কিছু ভালোই লাগছে না। কালকে ডাক্তারের ক্লিনিকে গিয়ে ডাক্তার যা সমস্ত আমাদের বলেছে, যা সমস্ত জিনিস হয়েছে, তারপর আর কোনো মানুষের মেন্টালিটি থাকতেই পারে না যে সে ক্যামেরা উঠিয়ে ব্লগিং করবে। তাই কালকে আসার পর থেকে কোনো রকম কোনো ব্লগিং করিনি, কারণ আমার মেন্টাল ওই সিচুয়েশানেই আমি ছিলাম না যে ব্লগিং করব। কালকে সারা রাত কেটেছে নানান দুশ্চিন্তার মধ্যে। এখন শুধু আমি ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর দেখছি যে জ্বরটা কতটা নেমেছে। দেখো চোখটা এখনও ছলছল করছে। কালকে সারা রাত ঘুমোতে পারিনি, জল পট্টি দিয়েছি মাথায়, ছেলের জ্বর উঠে যাচ্ছিলো 102-3। কীভাবে যে কালকে সারা রাত আমরা দুজন কাটিয়েছি ওকে নিয়ে, সেটা শুধুমাত্র আমরা ছাড়া, ভগবান ছাড়া অন্য কেউ বুঝতে পারবে না। সকালবেলায়ও দেখলাম ছেলের গাটা আবার গরম হচ্ছে। নানান রকম দুশ্চিন্তা চলছে মাথার মধ্যে যে ছেলের জ্বর কিছুতেই কেন নামছে না। তার মধ্যে ও কান্নাকাটি করছে, কিছুতেই কোনো খাবার খেতে চাইছে না, সলিড ফুড তো দূরের কথা। এখন যদিও খুব একটা জ্বর নেই, 100.4 মতন জ্বর রয়েছে, কিন্তু কালকে রাতে 103 মতন জ্বর উঠে গেছিলো। সকালবেলায় এখন একটু দুধ দিয়েছে, দেখি দুধটা খাইয়ে নিয়ে আবার বেরোতে হবে ডাক্তারের কাছে।
কালকে রাতে কৃষ্ণ এসেছিল সাংঘাতিক জ্বর, তো আমরা কোনো মতে প্যারাসিটামল খাইয়েছি, জলপট্টি দিয়েছি সারা রাত, তারপর গিয়ে ছেলে একটু ঘুমিয়েছে। জ্বরটা ঘুরে ঘুরেই আসছে। ডাক্তার যদিও বলেছে যে জ্বরটা আসলেও খুব একটা টেনশনের ব্যাপার নেই, 2-3 দিন থাকে তারপর নর্মাল হয়ে যায়। টেনশনের ব্যাপার হলো ছেলে পুরো 2 দিন শুধুমাত্র জল আর দুধের ওপর রয়েছে, দুধটাও নামমাত্র পরিমাণে খাচ্ছে, জলটাই বেশি খাচ্ছে। এবার এইটাই হচ্ছে টেনশনের ব্যাপার, কারণ বাচ্চার খাওয়াটা একটু হলেও ইম্পর্টেন্ট। 2-3 দিন হয়ে গেছে কিছু কোনো সলিড খাবার খেতেই চাইছে না, তো সেটা নিয়ে আমরা একটু চিন্তিত রয়েছি। এখন নেবুলাইজারটা ওকে দিতে নিয়ে যাচ্ছি। এই যে নেবুলাইজার কিটটা নিয়ে নিয়েছি, নেবুলাইজার কিটে যে 2টো মেডিসিন ইউজ হয় সেই 2টো নিয়ে নিয়েছি। যে কৃষু এখানে শশা নিয়ে ঘুরছে। কি খাচ্ছ মা? শশা টেস্টি, ইয়ামি ইয়ামি বলো বলে বাবালে। আজকে সকালে দেখলাম নিজে থেকে একটু শশা খেতে চাইলো, তো শশাটাকেই দেওয়া হয়েছে। এখন আমরা বেরোবো, বাজছে এখন 11টা মতন। চলো চলো, 11টা বেজে গেছে। উপরেরটা, হ্যাঁ উপরেরটা, নিচেরটা না উপরেরটাই। বাইরে যে পরিমাণে রোদ, তবে আজকে তুলনামূলকভাবে রোদটা একটু কম আছে আর হাওয়াও চলছে। চলে এসেছি আমরা ডাক্তারের ক্লিনিকে। জামা কাপড় জল দিয়ে ধুয়ে মেলে দিতে হবে, শুধু গায়ে নিয়ে ঘুরলেই হয়ে যাবে। তোমাদের তো এখনো বলিনি কালকে ডাক্তার চেক আপ করে কি বললেন। কালকে ডাক্তার চেক আপ করে যা বলেছেন তাতে আমার রাতের ঘুম প্রায় চলেই গেছিলো। ডাক্তার ওকে চেক আপ করে বললেন বুকে সাংঘাতিক পরিমাণে কফ জমেছে, ওকে নেবুলাইজার ইনস্ট্যান্ট দিতে হবে। তো কালকে যখন ওকে নিয়ে আমি একা ডাক্তারের কাছে আসি, একাই ওকে নেবুলাইজার দিয়েছি। অ্যান্ড আজকে সকালবেলা, আজকে সন্ধেবেলা, আবার পরের দিন সকাল সন্ধে, এরকম কন্টিনিউয়াসলি 2 দিন ওকে নেবুলাইজার দিতে হবে। এই যে এখন নেবুলাইজারটা আমরা ওকে দিচ্ছি। নেবুলাইজার দেওয়ার সময় কান্নাকাটিও করছিল, দিতে চাইছিল না, কিন্তু অবশ্যই এটা দিতে হবে। এটা দিলেই ওর বুকের কফটা ক্লিয়ার হবে। কফের থেকে আর জ্বরের থেকেও ডাক্তার যেই বিষয় নিয়ে বিশেষ চিন্তিত সেটা হলো 3 দিন থেকে ও জল ছাড়া, দুধ ছাড়া কোনো মতেই কোনো কিছু খাচ্ছে না। এবার বাচ্চা হয়ে গেছে ভীষণ পরিমাণে দুর্বল, আর এটার কারণেই ডাক্তার আমাকে যা বললো তাতে আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছিল। ডাক্তার বললেন যে এইভাবেই যদি চলতে থাকে তাহলে একদিন যদি আরও এরকম করে ওকে পরের দিনই অ্যাডমিট করতে হতে হবে। আর নেবুলাইজার দেওয়ার একদিনের মধ্যে যদি ছেলে আবার একটু চঞ্চল না হয়, একটু খেলাধুলো না করে, খাওয়া দাওয়া না করে, তাহলে কিন্তু ওকে অবশ্যই করে অ্যাডমিট করে দিতে হবে, কারণ এই অবস্থায় বেশিক্ষণ ফেলে রাখা যাবে না, তাহলে বাচ্চার অসুবিধা হতে পারে। একেতেই আমি ওকে নিয়ে একা গিয়েছিলাম কালকে ডাক্তারের কাছে, তার মধ্যে ডাক্তার যখন ওকে অ্যাডমিট করার কথা বললেন আমি আর নিজেকে সামলে রাখতে পারছিলাম না। আজকে সকালে যখন ডাক্তারের কাছে নিয়ে এসেছি নেবুলাইজার দেওয়ার পর এখন অনেকটা ও বেটার ফিল করছে। দেখো নেবুলাইজার দেওয়ার পর এই পুরো 2 দিনের মধ্যে কিছু প্রথম একটু ছোটাছুটি করছে, আর এটা দেখে আমার কোথাও না কোথাও মনে একটু শান্তি এসেছে। ডাক্তারের কাছে যাওয়ার জন্য আমরা বসে রয়েছি, নেবুলাইজারটা দেওয়া হয়ে গেছে। এবার দেখি ডাক্তার কি বলে। ডাক্তারের কাছে যখন গেলাম ডাক্তার চেক আপ করে বললেন কালকের থেকে সিচুয়েশন অনেকটা ভালো হয়েছে, আর ধীরে ধীরে ও খেতেও শুরু করবে। যেহেতু ওর মুখে ছালা হয়েছে এই কারণেই ও খেতে চাইছে না, তো ছালা হওয়ার জন্য অয়েনমেন্টটা তো লাগাচ্ছি, তার সাথে সাথে ডাক্তার আরেকটা ওষুধ যোগ করে দিয়েছেন। এই যে দেখো ডাক্তারের ক্লিনিক থেকে বাইরে বেরিয়ে কৃষুর বাবা একটা সানগ্লাস কিনছিল, তো ওর বাবা দেখা দেখি এই সানগ্লাসটা কিনেছে। এখন মোটামুটি বুকের ঘরঘরানিটা অনেকটা কমেছে, আর ধীরে ধীরে কৃষু কিন্তু একটু একটু করে খেলাধুলোও শুরু করেছে। এই পৌঁছালাম আমরা বাড়িতে, আর কৃষু কিন্তু সানগ্লাসটা কেনার পর থেকে বিন্দুমাত্র খোলার চেষ্টা করছে না। ওর বাবাকে দেখেছে সানগ্লাস কিনতে, এর জন্য জোর করে একটা সানগ্লাস কেনালো। বলো হাই। আচ্ছা তুমি করবে? আচ্ছা আচ্ছা, লিফটের বাটন প্রেস করবে। ভালো লাগছে সানগ্লাসটা সোনা? কেমন লাগছে? বাচ্চার শরীর একটু যদি খারাপ হয় তখন মা বাবার অবস্থা তো খারাপ হয়ই হয়, আর বাচ্চার শরীর যখন ডাক্তার বলে যে না ধীরে ধীরে ইমপ্রুভ করছে, কালকের থেকে অনেকটা বেটার রয়েছে, এর থেকে স্বস্তি আর অন্য কোনো কিছুতে নেই। তো কালকে আমি প্রায় সারাদিন না খাওয়া, রাতের বেলা অল্প কিছু সেদ্ধ ভাত আমি আরও খেয়েছি। আজকেও সকাল থেকে কিচ্ছুই খাইনি, কিন্তু ডাক্তার এখন যখন বলেছে এখনো ঠিকঠাক রয়েছে, তো এখন আমাদের খিদেটা পেয়েছে। এখন মনে হচ্ছে না আমরা এবার কিছু খেতে পারবো। এবার যেতে আসতে ডাক্তারের ওখানে আজকে এত ভিড় ছিল, অনেকটা সময় লেগে গেছে। আসার সময় একটু পিৎজা নিয়ে এসেছি, এটাই খাচ্ছি। কৃষুকে খাইয়ে একটু ফ্রেশ করিয়ে ওষুধ খাইয়ে এবার ঘুম পাড়িয়ে দেবো। ফাইনালি বাজছে এখন 3টে, কৃষু এই জাস্ট এখন ঘুমোলো। কালকে যে হাঁপানির প্রবলেমটা ছিল বিগত 2 দিন থেকে আজকে অনেকটা কম রয়েছে, তাই আজকে ঘুমাতে পারবে। কালকে সারা রাত আমি রিকি দুজনেই মানে শুধু উঠে উঠে বারবার ওকে দেখেছি যে ওর জ্বরটা ঠিকঠাক আছে কিনা, জ্বর আবার আসছে কিনা, কোনো রকম অসুবিধা হচ্ছে কিনা।
মানে মাঝরাতে এরকম হয়েছিল যে কালকে যখন আমরা রাতের বেলায় ওকে নিয়ে ঘুমালাম তখন ও ঘুমিয়ে পড়েছিল, জ্বর ছিল না। মাঝরাতে হঠাৎ করে 103 মতন জ্বর উঠে যায়। ও আর আমি এইদিকে শুয়েছিলাম, কৃষুর বাবা ওই দিকে শুয়েছিল। ও হঠাৎ করে উঠে মাঝরাতে ওর বাবার কাছে গিয়ে কান্নাকাটি শুরু করেছে। তারপর থেকে জলপট্টি দেওয়া, ওকে ওষুধ খাওয়ানো, ওর সাথে গল্প করা যাতে ও একটু রিল্যাক্স ফিল করে, আবার ওকে একটু জল খাওয়ানো, একটুখানি দুধ খাওয়ানো যাতে করে ও ঘুমোয়। তো এইভাবেই কালকে সারা রাত কেটেছে, প্রচণ্ড টেনশনের মধ্যে কেটেছে। কিন্তু আজকে ফাইনালি যখন ওকে একটু এই যে রিল্যাক্সে ঘুমোতে দেখছি, আজকে ফাইনালি কোথাও না কোথাও একটু রিল্যাক্স লাগছে। তোমরা ওর জন্য অনেক অনেক ভালোবাসা দিও, অনেক অনেক প্রেয়ার্স করো যাতে ও আজকের মধ্যে পুরোপুরি ফিট হয়ে যায় আর আগের মতন চঞ্চল হয়ে যায়। তো এটাই আমরাও গোপালকে এটাই বলছি, তোমরাও প্লিজ কৃষুর জন্য অনেক 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 প্রে করো। একটা চঞ্চল বাচ্চা যদি এরকম শান্ত হয়ে যায়, এরকম দুর্বল হয়ে যায় যে কিনা দুদিন থেকে কিচ্ছু খাচ্ছে না, তখন কেমন লাগে তোমরা বুঝতেই পারছো। আজকের এটা কোনো ওরকম ব্লগ না, আমি একটু একটু করে যখন যেরকম পেরেছি একটু একটু করে শ্যুট করেছি, যাতে করে তোমরা অনেক সময় জিজ্ঞেস করো কি হয়েছে, ব্লগ পোস্ট করছো না কেন, তার জন্যই শ্যুট করা। আদারওয়াইজ ব্লগ ওই হিসেবে ব্লগ বানানো হয়নি, আর ওরকম কোনো সিচুয়েশানও ছিল না। আজকে সন্ধ্যেবেলায় আবার ওকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে হবে। তো দেখা যাক, আশা করছি সব কিছু ভগবানের আশীর্বাদে এবার ঠিকই হবে।